ঠিক বাড়ির সামনে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা দাঁড়িয়েছিল। হরিশ হাতে একটা কয়েন নিয়ে, ঠাকুমা, যদি হেড আসে তাহলে তুমি জিতে যাবে। তারপর আমরা জঙ্গলে গিয়ে হোলির ফুল নিয়ে আসবো। মা বাড়িতেই থাকবে, বাড়ির সব কাজকর্ম করবে। ঠিক আছে দাদু ভাই, কিন্তু এটাকে হোলির ফুল বলে না, পলাশ ফুল বলে। এটা হোলি উৎসবের সময় বিশেষ করে গাছে ফোটে। ঠিক আছে ঠাম্মা। আর মা, যদি টেল আসে তাহলে তুমি জিতবে। তুমি আমার সাথে জঙ্গলে গিয়ে হোলি ফুল মানে পলাশ ফুল তুলে আনবে। ততক্ষণ ঠাম্মা বাড়িতে থেকে ঘরের কাজকর্ম করবে। আচ্ছা বেশ বাবা, শর্ততে রাজি আছি। আমিও এই শর্তে দুগুণ রাজি আছি। এভাবে বলার পরে হরিশ নিজের হাতের কয়েনটাকে জোরে হাওয়ায় ছুঁড়ে ফেলে। শাশুড়ি বৌমা দুজনেই খুব উৎসাহিত হয়ে কয়েনটির দিকে নজর রাখে। হাওয়ায় উড়ে কয়েনটি সোজা এসে হরিশের হাতে পড়ে। হরিশ নিজের মুঠি বন্ধ করে নেয়। শাশুড়ি সারদা, বৌমা অনামিকা দুজনেই এবার ঘাবড়ে যায়। তারা খুব চিন্তিত অবস্থায় হরিশের হাতের দিকে তাকিয়ে থাকে। ও দাদা, কতক্ষণ তুমি এভাবে নিজের হাতের মুঠি বন্ধ রাখবে? খোলো না, আর সবাইকে বলো না যে হাতের মুঠির মধ্যে কি এসেছে। ঠাম্মা, মুঠিটা খুলছি। খোল বাবা। মা, আমি কিন্তু খুলছি। বলা হচ্ছে তো যে খোল, এভাবে আমাদেরকে টেনশন দিস না তো। এবার আমি খুলছি, সবাই এদিকে দেখো। এই বলতে বলতে সে হাতের মুঠিটা খোলে, দেখে হেড। তা দেখে সারদা ভীষণ আনন্দিত হয়। অনামিকার মুখ ছোট হয়ে যায়। ঠাকুমা, তুমি জিতে গেছো, তোমার হেড এসেছে। এবার তুমি আমার সাথে জঙ্গলে গিয়ে পলাশ ফুল নিয়ে আসবে, আর মা বাড়িতে থেকে ঘরের সব কাজকর্ম করবে। এভাবে বলাতে হঠাৎ করে অনামিকা খুব জোরে জোরে হাসতে লাগে। সারদা রেগে মেগে তখন বলে, এভাবে কেন হাসছো? যাও যাও, সঙ্গে করে মা একটা মইও নিয়ে যাবেন, কারণ গাছের ফুল তো সে অনেক ওপরে। একথা শোনা মাত্রই সারদা ভীষণভাবে রেগে যায়। তারপর দাঁত কটমুটিয়ে এসে বলে, বলতে কি আমি বেটে? এবার তুমি দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। এভাবে সারদা মনে মনে খুব রাগারাগি করে। তা দেখে অনামিকা ভাবে এবার তারও ঝোঁকা চলবে না, সেও তার ওপরে খুব রাগারাগি করে। এভাবে শাশুড়ি আর বৌমা একে অপরের ওপরে রাগারাগি করতে শুরু করে। আর তা দেখে হরিশ আর ভাবনা খুব জোরে জোরে হাসতে লাগে। ঠিক সেই সময় প্রসাদ যে বাইরে গেছিলেন, সে বাইরের থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে দেখে শাশুড়ি বৌমার মধ্যে তুমুল ঝগড়া লেগেছে। তারা চুলের নড়ি ধরে টানাটানি করছে। তা দেখে সে ভীষণভাবে ঘাবড়ে যায়। সারদা, ও বৌমা, অনামিকা, এইসব কি হচ্ছে? তোমরা একে অপরের সাথে এভাবে ঝগড়া কেন করছো? প্রসাদের এভাবে জিজ্ঞাসা করাতে হরিশ এসে তাকে পুরো ব্যাপারটা খুলে বলে। সেটা শোনার পরে প্রসাদ ভীষণভাবে রেগে যায় আর তাদের ওপরে রেগে মেগে বলে, এসব কি হচ্ছে? শাশুড়ি বৌমার খেয়ে দিয়ে কাজ নেই? এভাবে চিৎকার করে বলাতে শাশুড়ি বৌমা তখন ঝগড়া থামায়। একে অপরের মাথার চুল ধরেছিল সেটা ছাড়ে। তারপর দুজনেই ভয়ে ভয়ে প্রসাদের দিকে চেয়ে দেখে। কাউকে কোথাও যেতে হবে না। আমি শাশুড়ি বৌমা দুজনকেই একটা শর্ত দেব, যে আগে গিয়ে রং নিয়ে আসবে তাকে আমি 10,000 টাকা দেব। তারপর সেই 10,000 টাকা দিয়ে তারা যা কিছু কিনতে চায় কিনতে পারে। প্রসাদের একথা শোনার পরে সারদা আর অনামিকা আনন্দিত হয়ে সেখান থেকে চলে যায়। তারা শুধু এটাই ভাবে যে 10,000 টাকা পাওয়ার পরে তারা কিভাবে খরচা করবে। তারপর রাত্রিবেলা নামে। বাচ্চারা হরিশ আর ভাবনা বিছানায় ঘুমিয়ে পড়েছিল। রমেশ দুঃখিত হয়ে বসেছিল। অনামিকা তার পাশেই দাঁড়িয়ে ছিল। তার মুখের দিকে রমেশ চেয়ে থাকে। এভাবে আমার মুখের দিকে চেয়ে থাকো না, যেটা বলেছি সে ব্যাপারটা নিয়ে একটু ভাবো। অনামিকা, এখন আমার চিন্তা করার মতন অবস্থা নেই। আমার খুব ঘুম পাচ্ছে। এখন যদি ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে সকালে মুড ফ্রেশ থাকবে আর ভালো পরিকল্পনাও আসবে। তুমি যতক্ষণে সকালে ঘুম থেকে উঠে আমাকে পরিকল্পনা দেবে, ততক্ষণে শাশুড়ি মা আমার উপরে রং না ঢেলে কি বসে থাকবেন? আমি মাকে কিছুক্ষণ ধৈর্য রাখতে বলবো অনামিকা। এই কাজটা করতেও যেও না, না হলে শাশুড়ি মা সারা গ্রামে গিয়ে কথাটা আগুনের মতন ছড়িয়ে দেবেন। যা বাবা শর্ত দিয়েছেন সেই শর্ত অনুযায়ী আমাকে 10,000 টাকা জিততে হবে। তাহলে বেশি চিন্তা না করে আমাকে ভালো করে ঘুমোতে দাও। আমি তোমার এই কথাটা একদম মানব না। তোমাকে ভাবতেই হবে, আমাকে একটা পরিকল্পনা দিতেই হবে। কোনোভাবে শাশুড়ি মার নজর থেকে লুকুতে হবে, আর বাবার 10,000 টাকা আমাকে জিততেই হবে।
অনু, যদি তোমার 10,000 টাকা চাই তাহলে আমি দেব। তোমার যা ইচ্ছে কিনতে পারো, কিন্তু অযথা এভাবে তুমি আমাকে চিন্তা ভাবনা করতে বলো না তো। এমনিতেও তোমাকে হোলির উৎসবের জন্য 10,000 টাকা দিতেই হবে। যদি তুমি আমাকে এখন ঘুমোতে দাও তাহলে দেব, না হলে দেব না। এভাবে বলাতে অনামিকা রেগে মেগে রমেশকে বলে, যাও ঘুমো, যেভাবেই হোক না কেন আমি বাবার থেকে 10,000 টাকা জিতেই ছাড়বো। অনামিকার এই কথাটা বলা মাত্রই রমেশ আর দেরি না করে বাচ্চাদের সাথে বিছানার ওপরে ঘুমিয়ে পড়ে। তারপর অনামিকা চিন্তা করতে শুরু করে। ওদিকে অন্য ঘরে শাশুড়ি মা শারদারও ঘুম আসে না। সে নিজের ঘরের মধ্যেই পায়চারি করতে লাগে। কালকে হোলির উৎসব, শরীরে কোনো রকমের রং না লাগতে দিয়ে যেভাবেই হোক আমাকে 10,000 টাকা জিততে হবে। সেই 10,000 টাকা দিয়ে নিজের পছন্দের আমি জিনিস কিনবো। কিন্তু এই 10,000 টাকা আমি জিতবো কি করে? শর্ত এটাই, যেন বৌমা আমাকে দেখতে না পায়, গায়ের উপরে রং না ফেলতে পারে, আর তবেই আমি এই 10,000 টাকা জিততে পারবো। কিভাবে আমি বৌমার নজর থেকে পালাই আর তার উপরে রং ঢালি? একথা সে ভাবছিলই, ততক্ষণে হঠাৎ করে কিছু ভাঙার শব্দ পায়। নিশ্চয়ই কোনো বেড়াল ঘরে ঢুকেছে আর কিছু একটা সে ফেলেছে। একথা ভেবে সে নিজের শোয়ার ঘর থেকে হলের দিকে আসে। দেখে বৌমা অনামিকা ফ্রিজের সামনে দাঁড়িয়ে জল খাচ্ছে। তাকে দেখে শারদা তার কাছে যায়। কি গো বৌমা, এখনো ঘুমোওনি? ঘুম আসছিল না যে মা। চোখ বন্ধ করলি যে 10,000 টাকা দেখতে পাচ্ছি, ঘুম কি করে আসবে বৌমা? কিন্তু মা, আপনার ঘুম কেন আসছে না? আমি ঘুমুচ্ছিলামই বৌমা, হঠাৎ করে কিছু ভাঙার শব্দ পেয়ে এদিকে আবার ছুটে এলাম। কি ভাঙলে তুমি? আমিও কিছু ভাঙার শব্দ পাই, কিন্তু আমি কিছুই ভাঙিনি। আমি তো শুয়েছিলাম। আমিও শব্দ শুনতে পেয়ে ভাবলাম কিছু ভাঙলো, তাই তো দেখার জন্য আমি ছুটে এলাম। এখানে এসে দেখলাম কিছুই ভাঙেনি, তাই ভাবলাম আবার শুতে যাওয়ার আগে আমি একটু জল খেয়ে যাই। শাশুড়ি মাকে একথা বলে অনামিকা জল খেতে লাগে। বৌমা, তোমার বাবার কথা মতো আমরা দুজনে কি সহমতি দেখাতে পারি? তার মানে আপনি বলতে চান যে আপনি হেরে গেছেন মা? না না বৌমা, আমি কেন হারতে যাব? ওই 10,000 টাকা আমারই। তাহলে আমাদের মধ্যে বোঝাবুঝি করার কি বা প্রয়োজন? তোমার জন্য বৌমা, যেভাবেই হোক তুমি শর্ত তো হেরেই যাবে। উৎসবের দিনে আবার মন খারাপ কেন? থ্যাংক ইউ সো মাচ মা, অন্তত বৌমার কথা ভেবেছেন। কালকে হোলি তো, কালকে আমি আপনাকে বলবো হোলি কাকে বলে। রেডি থাকবেন কিন্তু। এই বলে অনামিকা সেখান থেকে নিজের বেডরুমে চলে যায়। সেই রাতটি কেটে যায়। পরের দিন হোলির উৎসব। বাড়ির বাইরে প্রসাদ, রমেশ, হরিশ, ভাবনা সকলেই হোলি খেলছিল। কিন্তু শাশুড়ি বৌমা শারদা আর অনামিকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। শাশুড়ি মা শারদা এক হাতে রং আর এক হাতে ছাতা নিয়ে বাড়ির কাছে দাঁড়িয়ে চারিদিকে নজর ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। বৌমা অনামিকা কোথায় গেল আর কোথায় গিয়ে লুকুলো? না ঘরে দেখতে পাচ্ছি, না বাইরে। এমন কোন জায়গাতে গিয়ে সে লুকিয়েছে? এরকমটা শারদা ভাবছিলই, ততক্ষণে তার নজর বাগানে রাখা সিমেন্টের জলের ট্যাঙ্কের ওপরে যায়, যেটি খালি পড়েছিল। হ্যাঁ গো বৌমা, তুমি কি ভাবছো মনে মনে যে তুমি এভাবে লুকিয়ে পড়বে? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমার ওপরে যাতে রং না পড়ে তাই আমি সঙ্গে করে ছাতা নিয়ে রেখেছি। এবার আমি এসে তোমার গায়ে রং দেব। একথা ভেবে শারদা ওই ট্যাঙ্কের দিকে এগিয়ে যেতে লাগে। ওখানে সত্যি সত্যি অনামিকা খালি ট্যাঙ্কিতে লুকিয়েছিল আর হাতে রং নিয়ে রেডি ছিল। আমি ভালো করে জানি শাশুড়ি মা আমাকে খুঁজতে খুঁজতে এখানে নিশ্চয়ই আসবেন। যেহেতু উনি জানেন না যে আমি এখানে লুকিয়ে আছি, তাই তিনি আমাকে খুঁজবেন। তখন আমি পিছু থেকে আসবো আর ওনার উপরে রং ঢেলে দেব। তারপর বাবা যেরকম বলেছিলেন নিজের পকেট থেকে 10,000 টাকা উনি আমায় দিয়ে দেবেন। একথা ভাবছিলই, ততক্ষণে শাশুড়ি মা ছাতা নিয়ে সেখানে হাজির হয়। অনামিকা ওনার উপরে রং ঢেলে দেয়। অনামিকা ভাবে শারদার উপরে রং ঢেলে দিয়েছে, সে ভীষণ আনন্দিত হয়। জিতে গেছি, আমি জিতে গেছি, শাশুড়ি মার উপরে রং ঢেলেছি, 10,000 টাকা এবার আমার। ভীষণ আনন্দিত হয়ে অনামিকা বলছিল। তখন শাশুড়ি মা নিজের ছাতাটা সরিয়ে বলেন, বৌমা, ও আদরের বৌমা, একবারটি এদিকে দেখো, সব রং তো আমার ছাতার উপরে পড়েছে। একথা বলে শারদা নিজের ছাতাটি তাকে দেখায়। তা দেখে অনামিকার মুখ হাঁড়ি হয়ে যায়।
ততক্ষণে বাচ্চারা হরিশ আর ভাবনা তাদের সাথে রমেশ আর প্রসাদ সবাই রং নিয়ে সেখানে আসে। শারদা, এখনো শাশুড়ি বৌমা ঝগড়া করছো? আজকে তো উৎসবের দিন। একথা বলে প্রসাদ শারদার ওপরে রং ঢেলে দেয়। হ্যাপি হোলি অনামিকা। এরকম বলে রমেশ অনামিকাকে রং লাগিয়ে দেয়। বাচ্চারাও খুব আনন্দিত হয়ে মাকে রং লাগায়। এভাবে শাশুড়ি বৌমা পুরোপুরিভাবে রঙে রাঙিয়ে যায়। অনামিকাও নিজের হাতে রং নিয়ে শারদাকে লাগিয়ে দেয়। শাশুড়ি মা, হ্যাপি হোলি। তা দেখে শারদা ভীষণভাবে রেগে যায়। তারপর সেও নিজের হাতে রং নিয়ে অনামিকাকে লাগিয়ে দেয়। তোমাকেও হ্যাপি হোলি বৌমা। শারদাও বৌমাকে বলে। এভাবে সারা পরিবার একসাথে মিলেমিশে কোনো রকমের কাউকে ক্ষতি না করে আনন্দ সহকারে হোলি উৎসব মানায়। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। প্যান্ট শার্ট পরে প্রসাদ পুরোহিত মশাইকে বাইকের পেছনে বসিয়ে রাস্তা দিয়ে ধীরে ধীরে যাচ্ছিলেন। প্রসাদ বাবু বলে যে বুঝে শুনে আসতে চললে জীবনে নাকি জিত হয়, কিন্তু এত ধীরে চললে আমরা তো অন্ধকার হয়ে গেলেও আপনার বাড়ি পৌঁছতে পারবো না। পুরোহিত মশাই, আজ আপনি আমাকে যা বলার বলতে পারেন, কিন্তু এর থেকে বেশি জোরে যে আমি গাড়ি চালাতে পারবো না। আপনি চান আমি মুখ বন্ধ করে বসে থাকি, তাই তো? যেমনটা আপনার ইচ্ছে হয় তেমনটাই আপনি করুন। আপনি তো কত বেদ মন্ত্র পড়ে রেখেছেন, আপনাকে চুপ থাকতে কি আমি বলতে পারি? এমনিতে বলেন আপনি কিছুই বলেন না, কিন্তু সেই সূত্রে অনেক কিছু বলে ফেলেন। এখন যা ইচ্ছে করুন। যখন শারদা ম্যাডাম জিজ্ঞাসা করবে পুরোহিত মশাই দেরি কেন হলো, তখন আমি আপনার নামই নেব, তখন ঠেলা বুঝবেন। এখন আপনার ইচ্ছে হচ্ছে তো করুন। যখন শারদা দক্ষিণা দেওয়ার কথা বলবে তখন আমার ইচ্ছে হবে, এই কথাটা আপনি ভুলবেন না। একথা শুনে পুরোহিত মশাই গলা ঝাড়েন। তারপর আওয়াজ নিচে করে বিনতি করতে করতে বলেন, আরে যখন আপনি নিয়ে যাবেন আমি তখনই যাব। আপনি তো মহান। এই কথা জানার পরে আমি আপনার সাথে একটু মজা করছিলাম, কিন্তু এভাবে আমার পেটে লাথি মারবেন না। তার মুখে একথা শুনে প্রসাদ বাবু মুচকি হাসেন। তারপর গাড়ি চালাতে লাগেন। ওদিকে বড়লোক বাড়ির সোফাতে শারদার দুই ছেলে শেখর আর রমেশ দুজনই খুব অধৈর্য হয়ে বসে জিজ্ঞাসা করছিল, মা, আর কতক্ষণ সোফায় এভাবে বসে থাকতে হবে? যখন বললাম আমি নয়তো ভাইকে পুরোহিত মশাইকে আনতে যেতে দাও, তুমি তো বারণ করে দিলে আর সোজা বাবাকে পাঠিয়ে দিলে। এবার বাবা কোথায় আছেন সেটা বলো। দাদা, যতটা আমি বাবাকে চিনি, হয়তো তিনি এখন পুরোহিত মশাইয়ের বাড়ি পৌঁছেছেন। হয়তো পুরোহিত মশাই আদর করে ওনাকে পায়েস খেতে দিয়েছেন। সেখানে বসে কিছুক্ষণ গল্পগুজব করবেন, তারপর ওখান থেকে বেরোবেন। ফিরতে ফিরতে ওনাদের বিকেল হবে। মনে হয় আজ আমাদের আর অফিস যাওয়া হবে না। অনেক হলো, তোমরা নিজের বাবার ধীর প্রকৃতি নিয়ে ঠাট্টা করছো। ধীর আর স্থির গতিতেই রেস যেতে। যাই হোক না কেন, পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে তারপর অফিস যেও। ইতিমধ্যেই শেখরের ফোনটি বেজে ওঠে। ফোনটা দেখে শেখর মনে মনে ভাবতে লাগে, ওহ, এই সরলা না, ফোনটা কাটছে কিন্তু বুঝতে পারছে না যে আমি ব্যস্ত আছি। বারবার সেই ফোন করেই যাচ্ছে। মনে হচ্ছে একটা ডোজ আমাকে দিতেই হবে। যতক্ষণ না আমি যাই ততক্ষণ যেন চুপ থাকে আর বসে বসে কাঁদে। এই ভেবে সে ফোনটা তুলে নেয়। তারপর কথা না বলে ফোনটাকে এভাবেই ধরে রাখে। মা, আমার হবু বউ কিন্তু পৃথিবীর সব থেকে সুন্দরী হওয়া চাই, খুব বড়লোক হওয়া চাই, তবেই আমি বিয়ে করব, না হলে করব না। আমিও চাই যে বড়লোক বৌমা আসুক, গরিব বৌমা নয়। আমরা নিজেরাই এত বড় লোক, আমরাও চাই যে বড়লোক মেয়ে বাড়িতে আসুক। তাই তো গরিব মেয়ে আমরা খুঁজছি না। সেই মেয়েরা আমাদের ঘরে ভালো দেখাবে না। শারদা যখন একথা বলছিল তার কথা শুনে রমেশ বলে, মা, এভাবে বলো না। কোনো গরিব মেয়ে শুনলে তার মনে কষ্ট হবে। কার সাথে বিয়ে হবে সেটা তুমি আর ভাই সিদ্ধান্ত নিতে পারো না। এসব আমাদের ভাগ্যে লেখা থাকে, সেভাবেই জীবন চলে, আর তাতেই আমাদের খুশি হওয়া উচিত। তোমাদের ভাগ্যটা এতটা খারাপ নয়। বড়লোক শারদার বাড়িতে তোমাদের জন্ম হয়েছে। ছোট ভাই শেখরকে দেখে কিছু শেখো। একথা হচ্ছিলই, ততক্ষণে শেখর চুপচাপ ফোনটা কেটে দেয়। ওদিকে মন্দির প্রাঙ্গণে একটি জায়গাতে সরলা কারো তোয়াক্কা না করে রেগে মেগে বলে,
ভালোবাসার জন্য, ঘোরাফেরার জন্য, আনন্দ করার জন্য, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য গরিব মেয়ে চাই, আর বিয়ে করার জন্য তোমার বড়লোক মেয়ে চাই। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি মজা। গরিব চাই না বড়লোক, এবার দেখো ঠেলা। রেগে মেগে এ কথা বলে সরলা সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে সোফায় প্রসাদ আর পুরোহিত মশাইয়ের সাথে আরও অনেকেই বসেছিল। গিন্নিমা, এই দেরি হওয়ার কারণ কিন্তু আমি নই, আর প্রসাদ বাবুকে আপনি কিছু বলবেন না। শেষ পর্যন্ত ভালোভাবে বাড়ি এসেছেন, এটাই অনেক। আসলে আমার দুই ছেলেরই হাত দেখে একটু বলুন দেখি যে বড়লোক মেয়ের সাথে তাদের বিয়ে হবে কিনা, আর যদি হয় তাহলে কবে হবে আর কোথায় হবে? গিন্নিমা, হাতের রেখা দেখে শুধু এইটুকু বলতে পারি যে বিয়ে হবে কিনা। এমনিতে তো আপনারা বড় লোকই। এ কথা হচ্ছিলই ততক্ষণে গোবিন্দ অনামিকা যে কাঁদছিল তাকে নিয়ে সেখানে হাজির হয়। ওভাবে অনামিকাকে কাঁদতে দেখে সারদা রেগে মেগে বলে, এই মেয়ে, তুমি কে হে, আর এভাবে সোজা ঘরের ভেতরে ঢুকে গেলে? এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা কাঁদতে কাঁদতে রমেশের দিকে চেয়ে দেখে। তাকে ওভাবে চাইতে দেখে সারদা ব্যাপারটা বুঝে যায়। বাবা রমেশ, এই মেয়েটি তোমার দিকে তাকিয়ে আছে, তুমি একে চেনো নাকি? মা, এই মেয়েটির নাম অনামিকা। এ খুবই গরিব মেয়ে। একবার এর বাবা অসুস্থ হয়েছিল, তখন আমি সাহায্য করেছিলাম, আর তখন থেকেই। রমেশের কথা শুনে সারদা খুব অবাক হয়। তারপর নিজেকে সামলে, তখন থেকে তুমি এর পেছনে কুকুরের মতন ঘুরে যাচ্ছ, আর এ তোমাকে নিজের আঙুলে নাচাচ্ছে, তাই তো? তেমনটা নয় মা, হতে পারে যে অনামিকা খুবই দরিদ্র, কিন্তু সে খুব মহান, এ কথাই তুমি বলতে চাও? হ্যাঁ মা, আমি ওকে ভীষণ ভালোবাসি। ওকে ছাড়া যে আমি একদম বাঁচতে পারবো না। তোমাদের সাথে 25 বছর কাটিয়েছি, বাকি 75টা বছর আমি ওর সাথে কাটাতে চাই মা। আর না বলে দিলে তোমার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আমি অনামিকার সাথে ওর বাড়িতে চলে যাব মা। তার মুখে একথা শুনে সারদা খুব ঘাবড়ে যায়, কারণ সারদা নিজের ছেলে রমেশকে খুব ভালো করে চিনত। সারদা, তুমি রাজি হয়ে যাও, না হলে ছেলে যা বলেছে সে তাই করবে। ঠিক আছে বাবা, তুমি যদি অনামিকাকে বিয়ে করতে চাও তো করো। তুমি যদি অনামিকাকে বিয়ে করো তাহলে অন্তত আমি ছোট ছেলের বিয়ে বড় লোকের বাড়িতে দেব। দুজনের মধ্যে একটা বৌমা তো বড় লোক বাড়ি থেকে হবে। সারদার মুখে কথা শুনে রমেশ আর অনামিকা ভীষণ আনন্দিত হয়। ঠিক সেই সময় সেখানে সরলা এসে হাজির হয়। তাহলে আমার কি হবে? একথা শুনে সবাই সরলাকে দেখতে লাগে। শেখর সরলাকে দেখে বলে, সরলা, তুমি এখানে কেন? তার কথা শুনে সরলা বলে, আমার সাথে পার্কে ঘুরবে, আইসক্রিম খাবে, একটা কোল্ড ড্রিঙ্কের বোতলে 2টো স্ট্র নিয়ে খাবে, আর গিয়ে বড়লোক মেয়েকে বিয়ে করবে। একটা কথা ভালো করে শুনে রাখো, আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি সরলা। সরলার কথা শুনে সকলেই ভীষণভাবে অবাক হয়ে যায়। শেখর দেরি না করে তাড়াতাড়ি সরলার হাতটা ধরে দুজনে মিলে সারদার পায়ে পড়ে যায়। যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই সারদা নিজের 2 ছেলের বিয়ে 2টি গরিব মেয়ের সাথে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। পুরোহিত মশাই, আপনি 2টো মঙ্গলসূত্রের ব্যবস্থা করুন। সে তৈরি আছে। তাহলে আর দেরি কেন, বিয়ের মন্ত্র পড়ুন। এভাবে বলাতে পুরোহিত মশাই বিয়ের মন্ত্র পড়া শুরু করে। রমেশ অনামিকার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয়, আর শেখর সরলার গলায়। এবার 2 গরিব বৌমা এক হয়ে যায়, আর শাশুড়ি মাকে সঠিক শিক্ষা দিতে চায়। তখন একদিন বড়লোক শাশুড়ি মা সোফার মধ্যে বসেছিলেন। অনামিকা, একটা কফি আনো তো। মা, বড়লোকদের কফি কেমন হয় তা তো জানি না। ও সরলা, অন্তত তুমি তো চা নিয়ে এসো। আমিও তো বড়লোকদের চা কিভাবে তৈরি হয় তা তো জানি না মা। একথা বলে 2 বৌমাই সেখান থেকে চলে যায়। এবার কোনো উপায় ছিল না বলে সারদা নিজে গিয়ে গ্যাসে চা চাপায়। তারপর দুপুরবেলার দিকে সারদা গিয়ে ডাইনিং টেবিলে বসে, দেখে সব বাসনকোসন খালি। অনামিকা, রান্না করনি? বড়লোকরা কিভাবে রান্না করে সেটা তো জানি না মা। আমিও জানি না যে মা। এভাবে বলার পরে তো সারদার মাথায় হাত। এভাবেই দিন কাটছিল। একদিন সারদা নিজের বিছানার ওপরে দুঃখিত হয়ে বসেছিল। ঠিক সেই সময় প্রসাদ আসে, আর তাকে দেখে ঠাট্টা করে বলে, কি হয়েছে সারদা ম্যাডাম, দুঃখিত হয়ে কেন বসে আছো?
যেদিন থেকে এই গরিব বৌমারা আমাদের বাড়িতে এসছে আমি তাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের হাতের আমি চা খাবো না, তোমাদের হাতের রান্না করা খাবারটুকু মুখে দেব না। আর এসব কথা বলে আমি তাদেরকে ভালোভাবে অপমানও করেছি। তাই জন্য তো সারদা গরিব বৌমারা বলছে তারা বড় লোকদের মতন রান্না করতে, চা বানাতে জানে না। শুধু বলছেই না, দিনেও তারা দেখিয়ে দিচ্ছে। তুমি ভালো করে জানো যে এবার তোমাকে কি করতে হবে। এভাবে বলার পরে সারদা হলে যায় আর দুই বৌমাকে ডাকে। দুই বৌমাই সেখানে এসে হাজির হয়। গরিব বৌমারা, তোমাদেরকে আমি খুব অপমান করেছি, তার জন্য ক্ষমা চাইছি। আজকের পরের থেকে এরকম কখনো বলবো না, এরকম ব্যবহার কখনো করব না। আজ থেকে সবাই মিলেমিশে থাকবো। এভাবে বড়লোক শাশুড়ি মার মধ্যে পরিবর্তন দেখে গরিব বৌমারা ভীষণ আনন্দিত হয়। তখন থেকে তারা শাশুড়ি মার খুব যত্ন আত্তি করতে লাগে আর তারা একসাথে মিলেমিশে আনন্দে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।